সন্তানের উপর যেমন মার অধিকার থাকে, তেমন স্বামীর উপর তার স্ত্রীরও অধিকার থাকে। আমাদের তো আর বিয়ে হয়নি রঞ্জা পিসি। বিয়ে কি হয়নি শবনম? যেদিন নিজের রক্ত দিয়ে তোকে সিঁদুর পরালো, সকলের কাছ থেকে তোকে বাঁচালো, নিজের দায়িত্বে তোকে কলকাতায় নিয়ে গেল, সেই দিনগুলোর কথা ভুলে যাচ্ছিস শবনম? বিয়েটা হতে আর কি বাকি আছে কিছু তোদের? সব সময় একটা কথা মনে রাখবি, সমাজের চোখে তোর বিয়ে হোক না হোক, ওই বাড়ির লোকের চোখে তোর বিয়ে হোক না হোক, তুই কিন্তু বিবাহিতা। যশ তোর স্বামী, তুই যশের স্ত্রী। কোথায় গেল বলো তো আনোয়ারদাটা? আমি না বুঝতেই পারছি না। আমার না কিরকম যেন অস্থির অস্থির লাগছে। কেন কেন বলো তো এত অস্থির লাগছে রঞ্জা পিসি? আসলে কি বলো তো, আমার মনে হয় আমি তো বসে থাকি না, বসে আছি বলে অস্থির লাগছে। হাসপাতালে গেলে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে গ্রামে চলে এলাম। হ্যাঁ, যদি বা গ্রামে আসারই কথা ছিল, আর একবার যখন এসে গেছি তখন তো আর পেছনে ফিরে তাকাবো না। মানুষের সেবায় কাজে লাগবো, আর টাকা পয়সা জোগাড় করতে হবে। কারোর কাছে আমি হাত পাতবো না টাকা পয়সার জন্য। শর্মিদি, কি ব্যাপার বলো তো তোমার আনোয়ারদা? কি ব্যাপার, এত কেউ দেরি করে? সময় খেলাপ করা কিন্তু আমি একদম অপছন্দ করি। তোমার যে দেরি হচ্ছে আমাকে জানাতে পারতে, বলতে পারতে তুমি আসতে পারবে না। আরে তুমি আগে গিয়ে কি করতে? আরে গ্রাম থেকে বেরিয়ে বড় রাস্তার মোড়, ওখানেই তো অবরোধটা হয়েছে। ওই গ্রামের লোকরা বলা বলি করছিল, তা ওইটা শুনে না আমি দেখতে গেলাম কিসের অবরোধ। শুনলাম কালকে একটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্যই অবরোধ। সে কি রে, কার আবার অ্যাক্সিডেন্ট হলো? সেসব কথা তো কেউ কিছু বলতে পারছে না, তবে ওই অ্যাক্সিডেন্টটা যার হয়েছে তার অবস্থা খুব খারাপ, মানে বাঁচার কোনো সম্ভাবনা নাকি নেই। কার অ্যাক্সিডেন্ট হয়েছে আনোয়ারদা? লোকটার নাম জানতে পারলে, কিছু জানতে পারলে? কোন হাসপাতালে নিয়ে গেছে কিছু জেনেছো? কে কে বলেছে জানতে পারবো না? জেনেছি তো, ওই তুমি যে হাসপাতালে যাচ্ছ সেই হাসপাতালেই তো ভর্তি করা হয়েছে। সেটা অবশ্য কালকের কথা, আজকে এখন অবধি বেঁচে আছে কিনা, বেঁচে যদি থাকে তাহলে তো নিশ্চয়ই ওই কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করার চেষ্টা করবে না, এখানে কি আর চিকিৎসা হয়? কালকে যে ওই লোকটা বাঁচিয়েছিল ওই আজকে সকালে বাজারে এসে না এই কথাগুলো সব বলছিল। ওই নদীর ওপারে না ওই লোকটার নাকি বাড়ি, মানে এপারে কোনো আত্মীয়র বাড়িতে এসেছিল, তা সকালে বাজারে এসে এই কথাগুলো বলছিল। তখন আমরা গিয়ে সব দাঁড়ালাম, ভিড় হয়ে গেল। তখন তো শুনলাম লোকটা নাকি পুলিশের গাড়ি করে ওই লোকটাকে নিয়ে গেছে হাসপাতালে, তারপর পুলিশ তাকে অনেক জেরা টেরা করেছে, অনেক রাত করে বাড়ি ফিরেছে, বুঝলে? সেও না জানে না মানে লোকটা বেঁচে আছে না মরে গেছে। ঠিক আছে, হয়েছে, এবারে চলো। রঞ্জা পিসি আসছি, চলো। হ্যাঁ চলো, এর আগে তুমি যেতেও পারতে না, পুলিশ তো সবে এসে অবরোধ তুললো। ওখানে কি ঝুট ঝামেলা ঝঞ্ঝাট, বাস টাস কিছু চলছিল না। বলছি রঞ্জাপা, আমি তাহলে সবরম দিদির সাথে গিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ, কাণ্ড যাবে বলেই তো দাঁড়িয়ে আছি। আর ও তো কোথাও যাওয়ার নাম শুনলেই নাচতে থাকে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আয়। আসছি রঞ্জা পিসি। হ্যাঁ শবনম, বলো। বলছিলাম কি যে কালই বলছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বলছিলাম ওই বাড়ির লোক যাই বলুক না কেন আমি একটা ফোন করি, আমার মনে হচ্ছে একটা ফোন করা উচিত। না জজদা,
আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। তুমি কেন এসেছো আমার কাছে, কিসের জন্য? চলে যাও তুমি এখান থেকে। ফোন করো না রঞ্জা পিসি। দেখো, আমার মনে হয় ও ভালোভাবেই বাড়ি পৌঁছে গেছে। যদি তা না হতো তাহলে তোমার কাছে একটা ফোন আসতো। সেটা যখন আসেনি তখন আর শুধু শুধু কেন ফোন করবে বলো? তুমি ফোন করবে, ওরা তোমাকে হাজারটা কথা শোনাবে, অপমান করবে। শুধু শুধু সেসব কথার দায় নেবে কেন তুমি? কিসের জন্য রঞ্জা পিসি? তার থেকে বরঞ্চ তুমি ওকে মোবাইলেই ফোন করো। দেখো, ওর একটু বেলা করে ওঠার অভ্যেস, আমার মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। তুমি ওকে মোবাইলেই ট্রাই করতে থাকো, নিশ্চয়ই পেয়ে যাবে। আজ আমার ডান চোখের পাতাটা বড্ড কাঁপছে রে স্বপ্ন, সেই জন্যই খুব ভয় করছে। আমারও কেন বলো তো, এত অস্থির অস্থির লাগছে, খুবই অস্থির লাগছে। আর দেখো, সত্যি কথা বলতে কি, ডক্টর ব্যানার্জির থেকে তো আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই। হতেই পারে উনি হয়তো নেই, কিন্তু তবু আমার মনে হচ্ছে যে আমার এই হাসপাতালে যাওয়াটা খুব দরকার। আর দেখো, 6 মাস আগে আমার ডক্টর ব্যানার্জির সাথে দেখা হয়েছিল। এটাও হতে পারে ওনার হয়তো বদলি হয়ে গেছে, কিন্তু তবু মনে হচ্ছে যে আমার এই হাসপাতালে যাওয়াটা দরকার। কেন মনে হচ্ছে বলো তো রঞ্জা পিসি? জানি না স্বপ্ন, আমি আমি এখন আর কোনো টেনশন নিতে পারি না। তোর ইকবাল মামা চলে যাওয়ার পর থেকে আমার কোনো টেনশন সহ্য হয় না। তুই যা, তাড়াতাড়ি তোর কাজটা সেরে চলে আয়। আমি যশকে ফোন করছি, বারবার ফোন করছি, আমি পেয়ে গেলেই তোকে জানিয়ে দেবো। আনওয়ার দা, আনওয়ার, এই তো একটু জল নিয়ে নিলাম, অনেক দূরের পথ তো। ও রঞ্জাপা, বলছি কি, ওই 4টি শুকনো মুড়ি আর একটু নাড়ুও নিয়ে নি। কাণ্ড দেখেছো? আর অনেক দূরের পথ কোথায়? হ্যাঁ, এই তো যাবো, তার জন্য তুমি মুড়ি বেঁধে নিলে? হ্যাঁ, সকাল থেকে খাওয়ানি তো, ওই দাদুদের বাড়ি কাজ করে বাজারে গিয়েছিলাম। আর বাজারে গিয়ে গল্পে জমে গিয়েছিলিস? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আয়, বুঝলি? এমন একটা গল্প শুনবো না, বলছিল লোকটা নাকি খুব সুন্দর দেখতে, অল্প বয়স, গাড়িটা খুব জোরে চালাচ্ছিল, গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়েছে। এই রাস্তাটাও তো ভালো না, ওই জন্যই অবরোধ। তারপর গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রেখেই নাকি লোকটা... তুমি লোকটার নাম জিজ্ঞেস করলে না কেন? কি কার নাম জানবে বলো তো? রাস্তায় তো পরিচয়, আর ওই লোকটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গিয়ে দেখেছে, তখন কি করে নাম জানবে বলো তো? তুমি না বড্ড তর্ক করো। নাম জানার ইচ্ছে থাকলে ঠিক জানা যায়, কতভাবেই তো নাম জানা যায়। তুমি দেখতে পাতে লোকটার কাছে কোনো কাগজপত্র আছে কিনা, মোবাইল ঘেটেও তো নাম জানা যায়। নামের কথা তো আমায় কিছু বললো না। তুই জিজ্ঞেস করিসনি তাই বলেনি, কিংবা লোকটাও হয়তো জানতো না, কথা ওঠেনি তাই বলেনি। যাকে ছাড়ো, আসছি রঞ্জা পিসি। সাবধানে যা। এসো। বড্ড অশান্তি লাগছে মনের মধ্যে। কেন এই অশান্তি লাগছে জানি না। ইকবাল চলে যাওয়ার পর পর আমার এরকম হতো, এতদিন পরে আবার এরকম হচ্ছে। অথচ দেখো, শবনম এসেছে, শবনম আমার কাছেই থাকবে বলেছে। এর থেকে বড় শান্তি আর কি হতে পারে আমার? কিন্তু তবু কেন জানি না মনটা এরকম থম মেরে আছে। আর শুধু তো আমার না, শবনমও তো বললো ওরও। আচ্ছা, কোনো বিপদের খবর আসছে না তো আমাদের জন্য? যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কে? সুন্দর দেখতে বলছে, গাড়ি চালাচ্ছিল বলছে। সত্যি আনোয়ারটা না কোনো কাজের না, ভালো করে জেনে বুঝে আসবে তো। এক্সকিউজ মি, বলছি ডক্টর সুকমল ব্যানার্জি, উনি কি এখন এখানে আছেন? মানে ওনাকে পাওয়া যাবে? আমি আসলে ওনার সাথে একটু দেখা করতে চাই। উনি একটা পেশেন্টকে নিয়ে খুবই ব্যস্ত আছেন। উনি পেশেন্টের সাথেই আছেন, কিন্তু কথা বলতে পারবেন কিনা সেটা ঠিক জানা নেই। আপনি বসুন না, আমি খবর পাঠিয়ে দিচ্ছি। আপনার নাম কি বলবো? আপনি কি ডক্টর ব্যানার্জি চেনা?
চেনা বলতে ওনার সাথে আমার একবার আলাপ হয়েছিল। জানি না উনি আমাকে মনে রেখেছেন কিনা। আপনি স্যারকে বলুন যে মেডিকেল কলেজ থেকে শবনম খাতুন এসেছে। আমি ওই মেডিকেল কলেজ থেকে এবছর ফাইনাল পরীক্ষাও দিয়েছি। আমি স্যারকে বলছি, আপনি একটু ওয়েট করুন। এইসব ক্ষেত্রে নিজেকে খুব হেল্পলেস লাগে। একটা সময় ভেবেছিলাম যে রিটায়ারমেন্টের পর গ্রামের মানুষের কাছে গিয়ে সেবা করব, তাই এই গ্রামের হসপিটালে অ্যাটাচ হলাম। কিন্তু তখন বুঝতে পারিনি যে এখানে পেশেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে প্রতি ক্ষেত্রে এত অসুবিধার মধ্যে পড়তে হবে। কিচ্ছু করতে পারছি না, জাস্ট কিচ্ছু করতে পারছি না। কিন্তু এই পেশেন্টকে যে কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো তার কোনো উপায় নেই। ওখানে ওকে নিয়ে গেলে ও যে সার্ভাইভ করবে এর কোনো গ্যারান্টি নেই। সেটাই তো স্যার, পেশেন্ট একটু রেসপন্স করছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু আমার পক্ষে আমার সীমাবদ্ধতার মধ্যে যা যা করা সম্ভব আমি সব করেছি। উই হ্যাভ টু ওয়েট। আগে ওর সেন্সটা ফিরে আসুক, তারপর আমাদের কাছে টেস্ট রিপোর্টগুলো আসুক। টেস্ট রিপোর্টগুলো পেলে তখন ওর ট্রিটমেন্টটা শুরু করা যাবে। জাস্ট এ মিনিট। হ্যালো হ্যালো। স্যার, আমি রিসেপশন থেকে তন্ময় বলছি। হ্যাঁ বলো। একজন আপনার খোঁজ করছিলেন, আপনার সাথে কথা বলতে চান। আমি একটা ঝঞ্ঝাটের মধ্যে আছি, সেটা তুমি বলনি। এখন দেখা করে কি হবে? তুমি অদ্ভুত কথা বলছো তো। না স্যার, আমি ওনাকে বলেছিলাম, উনি আমাকে রিকোয়েস্ট করতে বললেন, তাই আমি আপনাকে ফোন করলাম। তা মেডিকেল কলেজেরই স্টুডেন্ট, উনি ফাইনাল ইয়ার দিয়েছেন। ঠিক আছে, দেখলে হয়তো চিনতে পারবো। তুমি এক কাজ করো, ওনাকে ওয়েট করতে বলো, আমি আসছি। আপনি একবার কথা বলবেন স্যার? আচ্ছা দাও। স্যার আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমার নাম শবনম খাতুন। আপনার সাথে আমার একবার আলাপ হয়েছিল। আপনি যে কলেজে ছিলেন আমি সেই কলেজেরই স্টুডেন্ট। কিন্তু আমার যখন 3rd ইয়ার হয় তখন আপনি রিটায়ার করে যান, তাই আপনার কাছে ক্লাস করা হয়নি। আমি শুনেছিলাম আপনি নাকি এই হাসপাতালেই আছেন, তাই আপনার সাথে একটু কথা বলতে এলাম। না না, ঠিক করেছো, ভালোই করেছো। কিন্তু তুমি অত দূর কলকাতা থেকে এখানে এসেছো দেখা করতে, কি ব্যাপারটা বলো তো? না স্যার, আমি এখানেই থাকি, আমার কাছেই বাড়ি। আর বলো না, একটা পেশেন্ট নিয়ে খুব ঝঞ্ঝাটে আছি। তুমি এক কাজ করো, তুমি নিচে ওয়েট করো, আমি আসছি। তুমি বলো ভিজিটার্স রুমে তোমাকে বসাতে। আর এই পেশেন্টও আমাদের মেডিকেল কলেজের এক স্টুডেন্ট। মেডিকেল কলেজের? হ্যাঁ, হয়তো তুমি চিনতেও পারো, তোমার কলেজেরই সিনিয়র। আচ্ছা তুমি ওয়েট করো, আমি আসছি। ওকে স্যার, থ্যাংক ইউ। শবনম দিদি কি বললো স্যার? আসছেন? আচ্ছা আনওয়ারদা, একটা কথা বলো তো, কাল যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কি এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, তোমাকে তো বললাম এখানেই। এখানে তো হসপিটাল একটাই, সদর হসপিটাল। এখানে ছাড়া কোথায় আনবে? এখানেই কেন? স্যার কি কিছু বললো? মানে কার ক্ষতি হলো এত বড় কিছু বলেছেন? এক্সকিউজ মি, বলছি একটা ইনফরমেশন দিতে পারবেন? স্যার কোন পেশেন্টকে নিয়ে বিজি আছেন যার কাল অ্যাক্সিডেন্ট হলো তাকে নিয়ে? হ্যাঁ হবে বোধহয়, আমার তো শিফট ছিল না, আমি ব্রিফ নিতে গিয়ে শুনলাম। আচ্ছা, বলছি পেশেন্টের নাম কি বলতে পারবেন? রেজিস্টার দেখতে হবে, আমার কাছে তো নেই। স্যার আসছেন তো, স্যারই বলে দেবেন। এবার তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার তো? কেন আমার ছেলে বারবার রোহিণীকে বার করতে চাইছিল? এক দরজা দিয়ে ওকে বার করে দিয়ে আর এক দরজা দিয়ে ও নিজে বেরিয়ে গিয়ে শবনমের সঙ্গে থাকবে, এই তো? দেখো কঙ্কনা, যশ কিন্তু অ্যাডাল্ট ছেলে, ওকে তুমি শিখিয়ে পড়িয়ে কিচ্ছু করতে পারবে না। দয়া করে তুমি বেশি কথা বলো না। বেশি কথা বললে না, হ্যাঁ বেশি কথা বললে তোমার ছেলেই হাতছাড়া হয়ে যাবে।
তোমাকে আমি একটা কথা বলে রাখছি, আমার ছেলে যদি ওই মেয়েকে এ বাড়ির বউ করতে চায়, আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। না মেনে নিয়ে তুমি কি করবে বৌদি? তোমার মেনে নেওয়াতে তো কিছু আটকে থাকবে? এই তোমরা আমার ছেলেটাকে ইন্ধন দিয়েই যাচ্ছ, এত প্রশ্রয় দিয়েছো, আমার ছেলেটা খুব বার বেড়ে গেছে। তোমরা প্রশ্রয় না দিলে আমার ছেলের এত বার বাড়তোই না, ও ওরকম ছেলেই না। তাই নাকি? তুমি এত আটসাট করলো তাতে কিছু হলো না? আমরা ওর মাথা খেয়ে নিলাম। দেখো বৌদি, এখনো সময় আছে, মেয়েটাকে মেনে নাও। তাতে হয়তো তোমার ছেলে তোমার কাছে থাকবে, এরপর হয়তো তোমার ছেলে তোমার থেকে দূরে সরে যাবে। তুমি যদি সেটাই চাও তাহলে ঠিকই আছে। কি আশ্চর্য কথা এটা! আমি এমন একটা মেয়েকে বাড়ির বউ করব যে আমার বাড়ির কাজের মেয়ে ছিল, এটা হতে পারে? রোহিণীর প্রতি এটা অবিচার করা হবে। না না, আমার তো মনে হয় না রোহিণীর প্রতি কোনো অবিচার করা হয়েছে। কিন্তু আমার একটা কথা মনে হয়েছে ফুল কাকা। দেখো, ছেলেটা দুদিন ধরে বাড়িতে নেই, ও বাড়ি ফিরছে না, একটা ফোনও করলো না। একটা ফোন করে তো জানাতেই পারতো, তাই না, যে মানে আমার বাড়ি ফিরতে কদিন দেরি হতে পারে। বাড়ির লোকগুলো যে চিন্তা করবে সেটা কেউ ভুলে গেছে বলো তো? আর কোনো দায় দায়িত্ব বোধ ওর আছে কি? ছেলেটার সমস্ত ভ্যালুজ সবকিছু শেষ, চলে গেছে। এই ভ্যালুটা উধাও হয়েছে তোমার জন্য, তুমি ওকে বাধ্য করেছো। কি কি সব বলে যাচ্ছ, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আর ঠিকই বলছি। দেখো কঙ্কনা, তোমার মুখে না ওই ভ্যালু কথাটা একদমই মানায় না। একটা মেয়েকে তোমরা খুন করার প্ল্যান করেছো, আবার ভ্যালুর কথা বলছো? বাহ! না জেনে না আজে বাজে কথা বলবে না একদম। একটা মেয়ে প্রত্যেককে বাদর নাচ নাচাচ্ছে, আশ্চর্য। ভ্যালুজ! আমার ছেলের সাথে আমার দূরত্ব তৈরি হয়ে গেছে কতটা, জানি না সারা জীবনও ওই দূরত্ব ঘুচবে কিনা। তোমরা কি করছো? সবাই মিলে প্রত্যেকে ইন্ধন জুগিয়েই যাচ্ছ কেন? আমরা তোকে বোকা নয় বৌদি, আমরা সবটা বুঝি, আমরা জানি কোথায় কি হয়েছে। ফুলকা কি, আজ তোমাকে একটা কথা বলছি। বলো। না, আমি কোনোদিনও বলিনি, আজ বলছি। ভেবো না আমি পাল্টে গেছি। একদিন একটা মেয়েকে এ বাড়ির কাজের লোক করে তুমি নিয়ে এসেছিলে তো, সেই মেয়েটা কিন্তু আজ নিজেকে দাঁড় করিয়েছে। সে কিন্তু আজ একজন ডাক্তার হতে চলেছে। শুধু তাই নয় ফুলকাকি, আজ তার প্রশংসায় সমস্ত লোকজন পঞ্চমুখ। সত্যি কথা বলতে কি, মেয়েটা কিন্তু আমাদের সঙ্গে কোনোদিনও এমন কোনো ব্যবহার করেনি যাতে ওকে আমরা খারাপ বলতে পারি। বরং রোহিণীর এরকম অনেক দিক রয়েছে। অবশ্য জানি রোহিণী যা করেছে সেটা যশকে পাওয়ার জন্য করেছে, যশকে ধরে রাখার জন্য করেছে। কিন্তু কতটা ধরে রাখতে হবে, কি করতে হবে, এটুকু তো একটু আগে ওর ভেবে দেখা উচিত ছিল, তাই না? ঠিক একটু আগে তুমি বললে ভেবো না আমি পাল্টে গেছি। সময় মতো, ঠিক সময় মতো রং বদল করতে তুমি কত এক্সপার্ট, আমি খালি দেখছি। সময় মতো রং বদল আমি করিনি ফুলকাকি। তাই? করোনি? হ্যাঁ, কারণ এই বাড়িতে থাকতে গেলে তোমার কথা, তোমার আধিপত্য না মেনে চললে না এই বাড়িতে থাকাটাই মুশকিল হতো। তা তো বটেই। কোথায়? এই যে, আরে তোমাকে তো আমি চিনি, তুমি তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছিলে, সে কথা আগে বলবে তো। থাক 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 থাক। একে আমার সাথে এসেছেন স্যার। স্যার, আমি আসলে পাশেই থাকি। আচ্ছা, আমি শুনেছিলাম আপনি নাকি হাসপাতালেই আছেন, তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। এই হাসপাতালে যদি কোনো রিক্রুটমেন্ট থাকে, আমি আমার বায়োডাটা, অ্যাপ্লিকেশন সবই এনেছি। এই যে স্যার, এটা আপনার কাছে রেখে গেলাম। পরে যদি কোনো বিজ্ঞাপন দেন, যদি কোনো ইন্টারভিউ হয়, যা যা প্রসেস আমি সব কিছু মেনটেন করেই ইন্টারভিউ দেব। আরে না না, তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি এখানে শুধু শুধু পড়ে থাকবে কেন? এই আমাকেই দেখো, আমার খুব শখ হয়েছিল যে রিটায়ারমেন্টের পর গ্রামে এসে চিকিৎসা করব। আমি এদিককারই লোক, চলে এলাম গ্রামের বাড়িতে।
আমাদের পুরনো একটা বাড়ি আছে এখানে, সেটাই সারিয়ে সুরিয়ে নিয়ে থাকার বন্দোবস্ত করে ফেললাম আর জয়েন করে গেলাম এখানে। কিন্তু এখানে সমস্যা কি জানো, ক্রিটিক্যাল কোনো পেশেন্ট এলে তুমি কিচ্ছুটি করতে পারবে না। এখানকার ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরি হয়নি। আমি যে পেশেন্টটাকে দেখছি তাকে কলকাতায় নিয়ে যেতে গেলে যা খুশি তাই হয়ে যেতে পারে, তাই খুব সাবধানে আমাদের চিকিৎসা করতে হচ্ছে। এত লিমিটেশন যে যে কাজটা 2 মিনিটে হওয়ার কথা সেটা 2 ঘন্টা লেগে যাচ্ছে, তাতে পেশেন্ট আরো ড্যামেজ হয়ে যাচ্ছে। স্যার কি হয়েছে? মনে হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে। দেখো বাইরে থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, অ্যাক্সিডেন্টাল কেস। বয়স কত স্যার? আর একটা ইয়াং ছেলে, আর তোমাকে কি বলবো, আসল কথাটাই তোমাকে বলা হয়নি। ও তো কলকাতার মেডিকেল কলেজের পাস আউট, এখানে কোনো একটা কাজে এসেছিল। এসো আমরা রুমে বসে কথা বলি। স্যার স্যার বলছি, হ্যাঁ বলো না। স্যার বলছি স্যার, পেশেন্টের নাম কি? যশ বোস।